আবারও ভারতীয় মুসলিম নারীকে বাংলাদেশে অবৈধভাবে পুশিন উচ্চ আদালতে মামলা করলেন পরিবারের সদস্যরা। পাকিস্তানের কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুদিনে ৩২ বিক্ষোভকারীর মৃত্যু, নিন্দা জানালো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। চীন থেকে বিমান বিধ্বংসী কামান কিনছে ইরান, তেহরানের ব্যাপারে আমেরিকা ও ইসরায়েলের লক্ষ্য এক, জানালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় শিয়া মিলিশিয়া জোটের ২০ যোদ্ধা নিহত, জরুরি বৈঠক করেছে ইরাক সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বাংলা ভাষায় কথা বলায় সাইদা ফকির নামে এক নারীকে বাংলাদেশে পুশিন করার অভিযোগ উঠেছে। তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। স্বামী জুম্মান ফকিরের সঙ্গে মুম্বাইতে গাড়ি পরিষ্কারের কাজ করতেন। সাইদার ছেলে সাইন ফকির জানিয়েছেন, ১৯ জুলাই মুম্বাইতে বাজার করতে গেলে তার মাকে পুলিশ আটক করে। পরবর্তীতে পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ না দিয়েই বাংলাদেশে পাঠিয়ে দেয়। সাইদা বাংলাদেশে স্থানীয়দের সহযোগিতায় ভিডিও কলে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এসব অভিযোগে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সাইদার ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র দিয়েছেন তিনি। বিষয়টি শুনানির অপেক্ষায় আছে। ১ মাস আগে এমন এক ঘটনায় কেন্দ্রীয় সরকারকে ভর্ৎসনা করেছিল ভারতের আদালত। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোট এলাকায় গত ২ দিনের নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩২ জন কাশ্মীরি বিক্ষোভকারী নিহত হয়েছেন। গেল ৫ জুন থেকে শুরু হওয়া এই আন্দোলনে ৯০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। ভারতের এনডিটিভি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রকাশ্যেই সাধারণ মানুষদের উপর গুলি ছুড়ছে, লাশ গাড়িতে তুলে নিচ্ছে, এমন ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ হয়েছে। এই অবস্থায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে সামরিক বাহিনীর অবস্থান সমর্থন করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন, আজাদ কাশ্মীরের বিক্ষোভকারীরা তাদের কাছে ভারতীয় শত্রুদের মতো। এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আঞ্চলিক নির্বাচন নিয়ে বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর গুলি চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ ঘটনা নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত এবং অবিলম্বে ওই এলাকায় ইন্টারনেট ও মোবাইল পরিষেবা চালুর আহ্বান জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে বিক্ষোভকারীদের দমন করতে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার বন্ধ, জেএএসসির ওপর থেকে সব ধরনের বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সংবাদ মাধ্যম ও স্বাধীন পর্যবেক্ষকদের পরিস্থিতি সরজমিনে পরিদর্শনের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন সংস্থার দক্ষিণ এশিয়ার ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক। ভারতের শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে নোটিশ পাঠিয়েছে দিল্লি পুলিশ। এর মধ্যে কয়েকটি সংবাদ পোর্টালের এক্স অ্যাকাউন্টও আছে। পুলিশ জানিয়েছে, আপত্তিকর ভাষা ব্যবহার করা অ্যাকাউন্ট ব্যবহারকারীদের পরিচয় বের করার চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে এমন ভিডিও, পোস্ট ও মন্তব্যগুলো পুলিশ গভীরভাবে পর্যালোচনা করছে। এর আগে বিক্ষোভকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও ডিপফেক ভিডিও ছড়ানোর জন্য পাকিস্তানের সাথে সম্পৃক্ত ৪০০টিরও বেশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শনাক্ত করেছিল পুলিশ। শিক্ষার্থীরা কি সন্ত্রাসী ছিল যে তাদের উপর লাঠিচার্জ, পেলেট গান আর অস্ত্র ব্যবহার করা হলো? প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জবাব দিতে হবে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কঠোর পদক্ষেপ বিষয়ে ভারতের লোকসভায় এসব প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি অভিযোগ করেছেন, সরকার শিক্ষার্থীদের উদ্বেগ না মিটিয়ে গণতান্ত্রিক আন্দোলনের জবাব দিয়েছে শক্তি প্রয়োগ করে। প্রতিটি লাঠির আঘাত শিক্ষার্থীদের চেয়ে সরকারের ভাবমূর্তিরই বেশি ক্ষতি করেছে। দেশে মেধার চেয়ে অনিয়মই বেশি গুরুত্ব পায়। তরুণরা এমন ব্যবস্থার উপর আস্থা হারাচ্ছে। কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী চীনের প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান পাচ্ছে ইরান। ৩টি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। কিছুদিনের মধ্যে প্রথম ধাপে ৪০০টি প্রতিরক্ষা পৌঁছাবে ইরানে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে গুরুত্বপূর্ণ পরিকাঠামো সুরক্ষায় ইরানের দুর্বলতা দূর করতে এ স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা জোরদার করছে তেহরান। ৬ থেকে ৭ কোটি মার্কিন ডলারের এই চুক্তিতে ৩০০ থেকে ৪০০টি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা ম্যান প্যাডস কেনা হচ্ছে। এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে চীনের QW-12 এবং FN-16 ক্ষেপণাস্ত্রও আছে। হংকং ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ঝংচিং বাওসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের মাধ্যমেই এই চুক্তি হয়েছে। মার্কিন সামরিক পদক্ষেপ থেকে বাঁচতে ইরান ও তাদের সন্ত্রাসী প্রক্সি দলগুলোকে অনতিবিলম্বে হামলা বন্ধ করতে সতর্কবার্তা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম।
বুধবার সৌদি সামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে যৌথভাবে ইরান ঘেঁষা গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়ে এই বার্তা দেওয়া হয়। সেন্টকম জানিয়েছে, গেল ৭২ ঘণ্টায় আইআরজিসির ৩০টিরও বেশি আকাশপথে ড্রোন আক্রমণের জবাবে পূর্ব ইরাকে একাধিক ঘাঁটিতে আঘাত হেনেছে আমেরিকান বাহিনী। মার্কিন আক্রমণ থেকে বাঁচতে হলে আইআরজিসি ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোকে এসব হামলা বন্ধ করতে হবে। অন্যদিকে সৌদি আরবে হামলায় তেহরানের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরান। ইরাকের ৭টি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় শিয়া মিলিশিয়া জোটের ২০ যোদ্ধা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩২ জন। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বাগদাদ সহ ৭টি প্রদেশে বিভিন্ন সামরিক স্থাপনায় এসব হামলা করা হয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে এসব অভিযান চালানো হয়েছে। ইরাক সরকার বলছে, এ হামলা তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন। পরিস্থিতি পর্যালোচনায় উচ্চ পর্যায়ে জরুরি বৈঠক করেছেন ইরাকি নীতি নির্ধারকরা। ইরানে যৌথ সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো হোয়াইট হাউসে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বৈঠকটি ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমের খবরে জানানো হয়, প্রায় ৯০ মিনিট ধরে চলা বৈঠক শেষে দুই নেতা কোনো যৌথ সংবাদ সম্মেলন করেননি। ফেব্রুয়ারিতে ইরানকে কেন্দ্র করে সংঘাত শুরুর পর এটি ছিল ট্রাম্প ও নেতানিয়াহুর ৮ম বৈঠক। এটি দুই নেতার একান্তই বৈঠক ছিল। এতে ইসরায়েলি প্রতিনিধি দল এবং ট্রাম্পের উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সে বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের লক্ষ্য এক ও অভিন্ন। আবারও এমন মনোভাব জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, মঙ্গলবার হোয়াইট হাউসে বৈঠক শেষে নেতানিয়াহু বলেছেন, তাদের আলোচনা সফল হয়েছে। বৈঠকটি দুই দেশের সরকারের পূর্ণ অংশীদারিত্ব এবং পারস্পরিক সমর্থনেরই প্রতিফলন। বৈঠকে ইসরায়েলের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে দুই পক্ষ মতবিনিময় করে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি ছিল দুই শীর্ষ নেতার ৮ম সরাসরি বৈঠক। আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালক হচ্ছেন দেশটির পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সাবেক প্রধান ও রাষ্ট্রীয় কৌঁসুলি জে ক্লেটন। তার নিয়োগ চূড়ান্ত করেছে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব নেবেন। দেশটির সাবেক গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ট পদত্যাগ করার পর ক্লেটন এই নিয়োগ পেলেন। তার নিয়োগ সিনেটে ৫১-৪৭ ভোটে পাশ হয়। তুলসি গ্যাবার্ট পদত্যাগ করার পর অস্থায়ীভাবে এই দায়িত্ব পালন করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তা বিল পুলটে। বুধবার বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে। গাজা যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার জবাব নিজেদের পক্ষে প্রভাবিত করতে বিপুল অর্থ খরচ করছে ইসরায়েল সরকার। এই পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পারস্কেল এবং তার প্রতিষ্ঠান ক্লক টাওয়ার এক্স ইসরায়েল সরকারের সঙ্গে $4.65 কোটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী একগুচ্ছ ওয়েবসাইট তৈরি করেছে ওই প্রতিষ্ঠান। এসব ওয়েবসাইটের মাধ্যমে চ্যাটজিপিটি, ক্লাউড জেমিনি ও পারপ্লেক্সিটির মতো জনপ্রিয় এআই প্ল্যাটফর্মগুলোকে প্রভাবিত করা হবে। ড্রপসাইট নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। ফিলিস্তিনের গাজা সিটির কেন্দ্রস্থলে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা করে একটি মসজিদ এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। সোমবারের এই হামলায় শত শত ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়েছেন। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, গাজা সিটির ইয়াং ম্যানস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের কাছে আল মুত্তাকিন মসজিদে ইসরায়েলি যুদ্ধবিমান সরাসরি হামলা করে। গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের আগে গাজায় ১,২৭৫টি মসজিদ ছিল। ইতিমধ্যে ১,০৫০টি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯১টি মসজিদ। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৯০% বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে চোর ও দণ্ডপ্রাপ্ত অপরাধী বলে কটাক্ষ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। এই ঘটনায় ব্রাজিলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি জানিয়েছে, গেল শনিবার ব্রাজিলের সাও পাওলোতে রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখেন হাভিয়ার। আগামী অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি লুলার নাম উল্লেখ না করে ইঙ্গিতপূর্ণভাবে চোর ও দণ্ডপ্রাপ্ত অপরাধী বলে মন্তব্য করেন। ২০২২ সালের আগে দুর্নীতির মামলায় লুলার কারাবাস প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। এদিকে রোববার এক অনুষ্ঠানে লুলা বলেন, অন্য দেশের নেতার ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।